অধ্যক্ষ সিরাজের নির্দেশ ও নুরুদ্দিনের পরিকল্পনায় নুসরাত হত্যাকাণ্ড, পুলিশের কাছে স্বীকারোক্তি। বোরকাপরাদের মধ্যে ছেলেও ছিল। সংবাদ সম্মেলনে পিবিআই। নুসরাত হত্যার বিচার চেয়ে আজও প্রতিবাদ। এফডিসির সামনে শিল্পীদের মানববন্ধন। বঙ্গভবন থেকে গণভবন পর্যন্ত সিপিবির অবস্থান। সোনাগাজীতে নুসরাতের বাড়িতে বিএনপি নেতারা। শেখ হাসিনা লোটে শেরিং দ্বিপক্ষীয় বৈঠক। ভুটানের চিকিৎসক প্রেরণ, অভ্যন্তরীণ নৌরুট ব্যবহার সহ 5টি সমঝোতা স্মারক সই। এক সপ্তাহ সময় থাকলে এখনো চূড়ান্ত হয়নি পবিত্র শবে বরাতের তারিখ নির্ধারণে 10 সদস্যের কমিটি গঠন ইসলামিক ফাউন্ডেশনের। বর্ষবরণে প্রস্তুত সারা দেশ। রমনা বটমূলে ছায়ানটের মহড়া। মঙ্গল শোভাযাত্রা সফল করতে চারুকলায় শেষ মুহূর্তের ব্যস্ততা। নির্বিঘ্ন করতে কঠোর নিরাপত্তা। দেখছিলেন শিরোনাম। বাংলার সময়ের সঙ্গে আছি আমি শাতিলা শারমিন এবং আমি গোলাম রাব্বি। অধ্যক্ষ সিরাজউদ্দৌলার নির্দেশে নুরুদ্দিনের পরিকল্পনায় পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয় নুসরাতকে। জবানবন্দিতে কথা জানিয়েছেন নুরুদ্দিন। দুপুরে পিবিআই সদর দপ্তরের সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, নুসরাতের গায়ে আগুন দেওয়ার সময় 6 জন উপস্থিত ছিল আর পুরো ঘটনায় 13 জন জড়িত। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। নুসরাতের করা মামলায় অধ্যক্ষ সিরাজউদ্দৌলা তখন জেলে। মামলা তুলে নিতে বিভিন্ন মহলের চাপ থাকলেও সব উপেক্ষা করে পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন এই তরুণী। অন্যদিকে চলছিল তাকে দৃশ্যপট থেকে সরিয়ে দেওয়ার নৃশংস আয়োজন। ফেনীর সোনাগাজীতে নুসরাত জাহান রাফির উপর আগুন হামলার পর থেকেই সামনে আসছিল কয়েকটি নাম। অধ্যক্ষ সিরাজউদ্দৌলা, নুরুদ্দিন, কাউন্সিলর মাকসুদ আলম এদের মধ্যে অন্যতম। গাফিলতি থাকায় ওসিকে প্রত্যাহার করে মামলার দায়িত্ব দেওয়া হয় পিবিআইকে। তদন্ত ভার পাওয়ার পর এখন পর্যন্ত এজাহারভুক্ত 9 আসামিকে গ্রেফতার করেছে পিবিআই। তদন্তের দায়িত্ব পাওয়ার 4 দিনের মাথায় সংবাদ সম্মেলনে পিবিআই প্রধান জানান, নুরুদ্দিন সহ 13 জন জড়িত ছিল বর্বরোচিত এই ঘটনায়। আমাদের এই ঘটনায় আমরা 13 জনের সংশ্লিষ্টতা পেয়েছি, আরও বাড়তে পারে। সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যৌন নির্যাতনের মামলা করাই কাল হয়েছিল নুসরাতের জন্য। এরপরই পরিকল্পনা হয় তাকে হত্যার। নুসরাতকে প্রেমের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত শাহাদাত হোসেন শামীম, হাফেজ কাদের এবং নুরুদ্দিন সহ 5 জন মিলে পরিকল্পনা করে হত্যার। আর জেলে বসে তাদের নির্দেশ দেয় সিরাজউদ্দৌলা। আগে থেকেই বোরকা পরে ছাদে অপেক্ষা করছিল হত্যাকারীরা। নুসরাতের সহপাঠী শম্পা তাকে ডেকে নেয় ছাদে। নুরুদ্দিনের নেতৃত্বে 5 জন, এর মধ্যে নুরুদ্দিন নিজে, আমাদের যে হাফেজ আব্দুল কাদের আছে 7 নম্বর আসামি সহ আরও 3 জন, এরা গেট পাহারা এবং গেট স্বাভাবিক করার জন্য রাখে। আর একটি লোকের নাম আসছে, সেই ঘটনা পরম্পরায় জড়িয়ে যায়। ঘটনা ঘটিয়ে তারা ওখানে পরীক্ষা চলছে, বাইরের লোকজন আসছে, বাইরের লোকের মধ্যে এই হুলস্থুলের মধ্যে তারা মিশে যায়। বোরকা পরা 4 জনের মধ্যে ছেলেও ছিল। নুরুদ্দিন, কাদের সহ 3 জন ছিল গেটে পাহারায়। আমরা তাদের নাম পেয়েছি, এর মধ্যে মেয়েও ছিল, আমরা নাম পেয়েছি, ছেলেও ছিল। দ্রুততম সময়ের মধ্যে আলোচিত এই মামলার অভিযোগপত্র দেওয়ার চেষ্টা চলছে বলেও জানান পিবিআই প্রধান। আসামিদের উঠিয়ে আনা। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। বছরের শেষ সূর্যাস্ত দেখতে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে ভিড় করেছেন পর্যটকরা। এই মুহূর্তে সেখানে আছেন কমল দে। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল, ধীরে ধীরে বিদায় নিচ্ছে বাংলা সনের 1425 সালের শেষ সূর্যাস্ত। আর এই শেষ সূর্যাস্তটা আসলে আমরা এখন উপভোগ করছি মূলত পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে। এই সূর্যাস্ত দেখার জন্য কিন্তু এখানে লাখো পর্যটকের ভিড় জমেছে। আমি তো একটু পিছনের দিকে যাই। বাংলা নববর্ষ শুরু হয়েছিল আসলে মুঘল সম্রাটের আমল, আকবরের শাসন আমলে। মুঘল সম্রাট আকবর 963 হিজরি সালে তিনি সম্রাট হিসাবে তার দিল্লির সিংহাসন আরোহণ করেন। এরপর তখন কিন্তু বাংলাদেশের যে কৃষি ব্যবস্থাটা মূলত ছিল হিজরি নববর্ষ বা চন্দ্রবর্ষ হিসেবে চলতো। চন্দ্রবর্ষ হিসেবে আপনি যদি চিন্তা করেন তাহলে কিন্তু প্রতি বছরই কিন্তু হিজরি সনে 10 থেকে 11 দিনে তারতম্য ঘটে। তখন কিন্তু আর কৃষি ব্যবস্থাটা যেহেতু একটু সমস্যা সৃষ্টি হয়, সে কারণে কিন্তু সম্রাট আকবর এসে 936 সাল খ্রিস্টাব্দের পরে এসে তিনি এই বাংলা সনের প্রচলন করেন। এবং বাংলা সনটি মূলত কৃষিভিত্তিক সন হিসেবে পরিচিত, যেটি বলা হয় এই সনের মধ্যে মোট 12টি মাস রাখা হয়েছিল। এবং সেই অনুযায়ী ধীরে ধীরে কিন্তু বাংলা সনটি খুবই জনপ্রিয় হয়ে ওঠে এবং সেটা সেই হিসেবে ধরা যায়। আজকে কিন্তু যে বাংলাদেশের ইংরেজি সন যদি আমি হিসাব করি যে
আসলে 2019 সালে আজকে কিন্তু 13 এপ্রিল, এই 13 এপ্রিল বিদায় নিল বাংলা সনের 1425 সাল, এবং আগামীকাল নতুন সূর্য উঠবে, যেটি হবে 1426 সালের নতুন সূর্যাস্ত। তো এই সূর্যোদয়ের মধ্য দিয়ে আসলে কিন্তু একটি বছরের বিদায় হলো। এই বিদায়ের মাধ্যমে শুধু বিদায় বলা যাবে না, যেমন কালের গর্ভে হারিয়ে গেল একটি দিন, একটি বছর, ঠিক তেমনি মানুষ তার বেদনা, যত ক্লান্তি যাচ্ছে, অবসাদ আছে, সবগুলি তারা এই বিদায়ের সাথে, সূর্যের বিদায়ের সাথে সাথে তাদের সেই বিদায়টা তারা দিতে চায়। আর এই বিদায়টি দেওয়ার জন্য আসলে আমরা দেখেছি প্রতি বছরের মতো এবছরও পতেঙ্গা সমুদ্র সৈকতে পর্যটকরা ভিড় করেছেন। তারা বলছেন যে তারা আসলে তাদের যে বছরের যে আজকে শেষ দিন, সেই দিনটি যেমন তারা বিদায় জানাবেন, ঠিক তেমনি তারা একটা স্মৃতি হতে চান, শেষ দিন তারা এই সূর্যের সাথে ছিলেন সেটিও তারা স্মৃতি হিসাবে রাখতে চান। তো বলা চলে যে পতেঙ্গা সমুদ্র সৈকত আসলে কিন্তু আজকে যে সূর্যটি ডুবলো সেটি হলো বাংলা সনের 1425 সালের। তো এখন পর্যন্ত বলা চলে 25, এবং এটি দেখার জন্য কিন্তু লোকারণ্য হয়ে আছে পুরো সমুদ্র সৈকত এলাকা, শুধুমাত্র এই সূর্যাস্তটি দেখার জন্য, যেটি 936 সালে সম্রাট আকবর চালু করেছিলেন। সে বাংলা নববর্ষ মূলত কৃষিভিত্তিক, এই বাংলাদেশের মধ্যে সে কৃষিভিত্তিকে এগিয়ে নেওয়ার জন্য তার এই সাল প্রচলন, এবং সেটি এখনো কালক্রমে এগিয়ে চলছে। তো শীতল সাথীরা এখন পর্যন্ত আমার কাছে ছিল পতেঙ্গা সমুদ্র সৈকতে আজকে বছরের শেষ সূর্যাস্ত দেখার জন্য লাখো পর্যটক ভিড় করেছে, এবং স্মৃতি হিসাবে সে দিনটি স্মরণ করে রাখছে তার সর্বশেষ। এই সূর্যাস্তের মধ্য দিয়ে শেষ হলো 1425 বঙ্গাব্দ। সেই খবর জানাতে আমাদের সাথে চট্টগ্রামের পতেঙ্গা থেকে যোগ দিয়েছিলেন কমল দেব। পহেলা বৈশাখ উদযাপনে প্রস্তুত রমনা বটমূল। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলাতেও। গানের সুরে আর মঙ্গল শোভাযাত্রায় নতুনকে আবাহনের অপেক্ষায় সবাই। পুরনোকে ভুলে নতুন বছরকে বরণের এই কর্মযজ্ঞ যেন সার্বজনীন উৎসব আয়োজনেরই বার্তা বহন করে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নির্বিঘ্নে পহেলা বৈশাখ উদযাপনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। রোজায় করা নাড়ছে বাংলার নতুন বছর 1426। বরাবরের মতোই বছরের প্রথম দিনটি বরণের জন্য নানা প্রস্তুতি চলছে রাজধানী জুড়ে। উৎসবের অন্যতম অংশ রমনা বটমূলে ছায়ানটের অনুষ্ঠান। শেষ মুহূর্তের মহড়ায় অংশ নেন সংগঠনের শিল্পীরা। বটমূল এলাকায় নিরাপত্তার মহড়াও সম্পন্ন করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। শনিবার সকালে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে জানান তিনি। আমাদের কোনো আশঙ্কা নেই। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নানান ধরনের রিউমার প্রপাগান্ডা মানে একটা তৈরি করার প্রয়াস পায়, আমরা সেই জায়গাটাতেও চেষ্টা করছি, আমরা সেই জায়গাটা নজরদারিতে রাখছি। সারা বাংলাদেশ আমাদের নিরাপত্তার জন্য আমাদের নিরাপত্তা বাহিনী সজাগ রইবে। মঙ্গল শোভাযাত্রা যেখানে হবে সেখানে আমরা আরও বিশেষ নিরাপত্তার ব্যবস্থা আমরা নিয়েছি। কর্মব্যস্ত সময় পার করছেন চারুকলায় মঙ্গল শোভাযাত্রার আয়োজকরা। কয়েকদিন ধরে টানা কাজ করে শোভাযাত্রার অনুষঙ্গ প্রস্তুত করেছেন তারা। আমরা এখন এই যে পেস্টিংয়ে চলে গেছি, এরপরে হচ্ছে আমাদের যে প্রোগ্রাম, এই জিনিসটা আছে আমরা কাজটা শেষ করতে পারবো নির্দিষ্ট সময়ের ভিতরে। সকাল থেকেই দর্শনার্থীদের সমাগম দেখা গেছে চারুকলায়। বর্ষবরণ প্রাণের উৎসবে রূপ নেবে এমনটাই প্রত্যাশা সবার। এগুলোতে মঙ্গল শোভাযাত্রা হবে, যেটা দেখছি সেটাই অনেক সুন্দর লাগে। মঙ্গল শোভাযাত্রার অনেক কিছু করা হচ্ছে, এগুলো দেখলাম, বাচ্চাদের দেখলো, খুব খুশি হলো। ভিড়ের জন্য অনেক কিছু দেখতে পারি না, অথবা দেখা যায় যে বের হলে বেশি দূর আসতে পারি না, এই জন্য আজকে আসা। পহেলা বৈশাখের সকাল 9টায় চারুকলা থেকে বের হবে মঙ্গল শোভাযাত্রা। বিপদে শির উঁচু রাখার আহ্বান জানানোর আদলে তৈরি করা হয়েছে এবারের উপকরণ। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। এদিকে আলপনা, আকাশ, কবিতা, গান সহ নানা বর্ণিল আয়োজনে বর্ষবরণের প্রস্তুতি চলছে দেশের বিভিন্ন স্থানে। বৈশাখের রঙে নিজেদের রাঙাচ্ছেন শিশু, তরুণ, যুবক সহ নানা বয়সীরা। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য, ছবিতে রিপোর্ট। নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত রাজশাহী বিশ্ববিদ্যালয়। হাতি, ঘোড়া, ময়ূর ও কাকতাড়ুয়ার পাশাপাশি এবারের শোভাযাত্রায় থাকছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পালকি। পুরনো যত সংকীর্ণতা আছে সবার মনে, সেখান থেকে বেরিয়ে এসে নতুন করে শুরু করার প্রত্যয়। আমরা এই মঙ্গলের মাধ্যমে চাই প্রত্যেকটা মানুষের মঙ্গল হোক। রংপুরের 22টি পয়েন্টে একযোগে শুরু হয় আলপনা উৎসব। তুলির আঁচড়ে বাংলার নানা ইতিহাস ঐতিহ্য তুলে ধরেন চিত্রশিল্পীরা। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও নগরীর সুরভি উদ্যানে চলছে কবিতা পাঠ, সঙ্গীতানুষ্ঠান সহ নানা আয়োজন। পুরো আলপনা জুড়ে আসলে বৈশাখকে ফোকাস করা হচ্ছে। পুরো ক্যাম্পাসের পয়েন্টে পয়েন্টে সাজাচ্ছি, এবং আমরা আশা করছি কালকে ভালোভাবে পয়লা বৈশাখটা উদযাপন করতে পারবো।
সিলেটের সুবিদ বাজারে আয়োজন করা হয়েছে বৈশাখী মেলার। গ্রামীণ ঐতিহ্যের নানা পণ্যের স্টল সাজাতে প্রস্তুত আয়োজকরা। বাঙালির চেতনার মূল প্রেরণা বাঙালির নববর্ষকে যেন ভালোভাবে উদযাপন করতে পারে। সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন তাদের পরিবেশনা নিয়ে আসবে, পঞ্চকবির গানের অনুষ্ঠান থাকবে। চট্টগ্রামের ডিসি হিল, শিরিষতলা ও পতেঙ্গা সমুদ্র সৈকতে হবে বর্ষবরণের মূল অনুষ্ঠান। এছাড়া নগরীর আরও শতাধিক স্থানে রয়েছে নানা বর্ণাঢ্য আয়োজন। বর্ষবরণের সব আয়োজন নির্বিঘ্ন করতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বিভিন্ন এলাকায় আমরা ব্লক ক্রিয়েট করেছি, এলাকায় কোনো সন্দেহভাজন কে এসছে কিনা 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। আমাদের পোশাকি পুলিশ ছাড়াও সাদা পোশাক, বোম ডিসপোজাল, সোয়াত, সিটি, কাউন্টার টেরোরিজম সবাই আমরা একসাথে কাজ করছি। এছাড়া বরগুনা ও পটুয়াখালী সহ দেশের বিভিন্ন স্থানে নানা বর্ণিল আয়োজন রয়েছে বছরের প্রথম দিন। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। বাংলার সময় আরও থাকছে। চলন্ত বাসে চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন হয়রানির মামলায় গ্রেফতার বাস চালক 3 দিনের রিমান্ডে। অভিযুক্ত হেলপারকে খুঁজছে পুলিশ। সম্পর্ক জোরদারের ধারাবাহিকতায় এবার বাংলাদেশ ও ভুটানের মধ্যে সই হল 5টি সমঝোতা স্মারক। সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে বাংলাদেশ সফররত ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠকে স্মারকগুলো সই হয়। কৃষি, স্বাস্থ্য, নৌপরিবহন, পর্যটন সহ নানা ক্ষেত্রে সহযোগিতার পাশাপাশি দেশটি 16টি পণ্যের শুল্কমুক্ত সুবিধা চেয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব। টানা তৃতীয় মেয়াদে শেখ হাসিনা সরকার গঠনের পর প্রথমবারের মতো সরকার প্রধান হিসেবে বাংলাদেশ সফরে এসেছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। শনিবার বেলা 10টার কিছু আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দ্বিপক্ষীয় বৈঠক করতে এলে তাকে শুভেচ্ছা জানান সরকার প্রধান শেখ হাসিনা। বাংলাদেশকে স্বাধীনতার প্রথম স্বীকৃতিদাতা দেশ ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিংয়ের সাথে একান্তে কথা বলেন শেখ হাসিনা। পরে 30 সদস্য নিয়ে সফরে আসা ভুটানের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন বাংলাদেশের নীতি নির্ধারকরা। শেখ হাসিনা লোটে শেরিংয়ের নেতৃত্বে এ সময় দুই পক্ষ আলোচনা করেন সম্ভাবনার বিভিন্ন খাত নিয়ে। এরপর দুই শীর্ষ নেতার উপস্থিতিতে পারস্পরিক সহযোগিতামূলক 5টি সমঝোতায় সই করে ঢাকা থিম্পো। এ সময় কৃষি, স্বাস্থ্য, নৌপরিবহন, জনপ্রশাসন এবং পর্যটন সহ বেশ কিছু বিষয়ে একসাথে কাজ করতে সমঝোতায় সই করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। কূটনৈতিক আনুষ্ঠানিকতা শেষে পররাষ্ট্র সচিব সাংবাদিকদের জানান, দুদেশের সম্পর্কের ব্যাপ্তি বেড়েছে আগের চেয়ে বহুগুণ। আগামীতে বিদ্যুৎ উৎপাদন সহ নানা খাতে ভুটানের সম্ভাবনা কাজে লাগাতে চায় বাংলাদেশ। হাইড্রো ইলেকট্রিসিটি তৈরি, ভুটানে উৎপাদন এবং সেটাকে এই অঞ্চলে বাজারজাতকরণের ব্যাপারে একটা আলোচনা বেশ কিছুদিন ধরে আছে। আলোচনাটা বেশ অ্যাডভান্স স্টেজে আছে। আমরা আশা করি যে দ্রুত এটা স্বাক্ষরিত হবে। এছাড়া হাসিনা শেরিং বৈঠকে 16টি পণ্যের শুল্কমুক্ত বাজার সুবিধা ভুটানের পক্ষ থেকে দাবি করা হয়েছে জানিয়ে শহীদুল হক আরও বলেন, ঢাকার চিকিৎসকদের ভুটানে কাজ করাতে আগ্রহী দেশটি। ভুটান আমাদের কাছে 16টি বিষয় ডিউটি ফ্রি, কোটা ফ্রি চেয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে বিষয়টি দেখবেন। ভুটান সরকার খুবই ইন্টারেস্টেড যে স্পেশালাইজড ফিজিশিয়ানস নেওয়ার ব্যাপারে। এটা ওনারা চাচ্ছেন যে বাংলাদেশ থেকে নেবেন। এছাড়া বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল আন্তঃদেশীয় যোগাযোগ নেটওয়ার্ক BBIN বাস্তবায়নে দেশটির নতুন সরকার পদক্ষেপ নেবে বলেও শেখ হাসিনাকে অবগত করেছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। পবিত্র শবে বরাতের দিনক্ষণ চূড়ান্ত না করেই শেষ হলো তারিখ পুনর্নির্ধারণের জন্য ডাকা ইসলামিক ফাউন্ডেশনের বিশেষ সভা। অথচ মুসলমানদের বড় এই ধর্মীয় দিনটির জন্য সময় বাকি আছে মাত্র 1 সপ্তাহ। তবে তারিখ চূড়ান্ত করার জন্য 10 সদস্যের কমিটি গঠন করেছে ফাউন্ডেশন। 17 এপ্রিলের মধ্যে তারিখ চূড়ান্ত করতে বলা হয়েছে। এ মাসের শুরুতেই ইসলামিক ফাউন্ডেশন 21 এপ্রিল দিবাগত রাতে শবে বরাত পালনের ঘোষণা দিয়েছিল। গত 6 এপ্রিল জেলা প্রশাসন, আবহাওয়া অফিস ও মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানের সব তথ্য যাচাই শেষে জাতীয় চাঁদ দেখা কমিটি বাংলাদেশের আকাশে কোথাও আরবি শাবান মাসের চাঁদ দেখা যায়নি উল্লেখ করে আগামী 21 এপ্রিল রোববার দিবাগত রাতে সারা দেশে লাইলাতুল বরাত উদযাপনের ঘোষণা দেয় ইসলামিক ফাউন্ডেশন।
পরে খাগড়াছড়ির গুইমারা উপজেলায় সেদিন একটি মসজিদের ইমাম সহ 2-3 জন চাঁদ দেখেছিলেন বলে দাবি করেন। বিষয়টি সরেজমিনে তদন্ত করে ইসলামী ফাউন্ডেশনের একজন কর্মকর্তা ঢাকায় পাঠানো রিপোর্টে জানান, একজন ছাড়া ওই এলাকায় চাঁদ দেখার কোনো প্রত্যক্ষদর্শী তিনি পাননি। বিষয়টি সমাধান করতে দেশের আলেম ওলামাদের নিয়ে শনিবার ইসলামিক ফাউন্ডেশনের ফের বিশেষ সভা ডাকেন ধর্ম প্রতিমন্ত্রী। 2 ঘণ্টা ব্যাপী বৈঠক শেষে মন্ত্রী জানান, যারা চাঁদ দেখেছেন বলে দাবি করেছেন তাদের কথার মিল পাওয়া যাচ্ছে না। যখন তো আমরা এই ঘোষণা দিয়েছি, এর আগে আমরা কোনো কথাবার্তা কোনো সময় শুনতে পারি নাই। ঘোষণা দেওয়ার পরেও রাত 9টা-10টা পর্যন্ত আমি ইসলামিক ফাউন্ডেশনের অফিসে বসা ছিলাম, কোনো খবর আবার আমরা কোনো সময় কোনো থেকে আমরা পাইনি। পরের দিন থেকে বিভিন্ন জনে বিভিন্ন রকম কথাবার্তা বলতেছেন এবং সেই কথাগুলি আমরা ক্রস এক্সামিন করতে যে দেখছি যে সেই কথাগুলির সাথে কোনো তালমিল নাই। আলেম ওলামাদের সঙ্গে করা বৈঠক থেকে কোনো সিদ্ধান্তে আসতে না পারায় শবে বরাতের চূড়ান্ত তারিখ নির্ধারণে 10 সদস্যের কমিটি করে দেন মন্ত্রী। চাঁদ দেখার বিষয়টাকে সঠিকভাবে জাস্টিফাই করার জন্য আমরা এই কমিটির উপর দায়িত্ব দিচ্ছি। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সর্বময় ক্ষমতা আমরা চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে ওনাদের উপরে অর্পণ করলাম। আগামী 17 তারিখের মধ্যে এই কমিটি এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবে। মন্ত্রীর ব্রিফিং শেষে আগত কোনো আলেম গণমাধ্যমের সঙ্গে কথা বলতে সম্মত হননি। 1988 সালে জর্ডানে ওআইসির আম্মান সম্মেলনে বিশ্বের যে কোনো স্থানের আকাশে হিজরি মাসের নতুন চাঁদ দেখা দিলে স্থানীয় সময় অনুযায়ী একই দিনে যে কোনো ধর্মীয় অনুষ্ঠান পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এক্ষেত্রে প্রয়োজনে জ্যোতির্বিজ্ঞানের সাহায্য নিতে বলা হয়েছে। বিশ্বের অনেক দেশ এই সিদ্ধান্ত মানলেও বাংলাদেশ সহ এশিয়ার কয়েকটি দেশ এখনো তা অনুসরণ করছে না। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। আবারও নুসরাত হত্যা প্রসঙ্গ। আগুনে পুড়িয়ে নুসরাতকে হত্যার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে ফেনী সহ দেশের বিভিন্ন স্থানে আজও মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। এ কর্মসূচিতে স্কুল কলেজের শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত হত্যার প্রতিবাদে ফুঁসে উঠেছে ফেনীর সর্বস্তরের মানুষ। শনিবার সকালে ফেনী শহীদ মিনারের সামনে জড়ো হন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ। অবিলম্বে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ সহ নুসরাত হত্যাকারীদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। পরে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। জঘন্য হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে বিচারায়নে ফাঁসির রায় কার্যকর করতে হবে। তাকে আগুন দিয়ে পুড়িয়ে নৃশংসভাবে। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে বাংলাদেশ মানবাধিকার কমিশন স্টুডেন্ট উইং। মানববন্ধন থেকে নুসরাত জাহান রাফি হত্যাকারী ও মদতদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। আমাদের একটাই দাবি, আমরা তার বিচার চাই। যতক্ষণ পর্যন্ত নুসরাত জাহান রাফির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে সক্রিয় থাকব। খুলনার 7 রাস্তায় মানববন্ধন করে রুখে দাঁড়াও বাংলাদেশ নামের একটি সংগঠন। এতে একাত্মতা ঘোষণা করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে নুসরাত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। সামাজিক সংগঠন হিউম্যান রাইটস ভয়েস যশোর শাখার উদ্যোগে জেলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করা হয় নুসরাত হত্যার প্রতিবাদে। এতে বক্তারা নুসরাত সহ সকল নারী ও শিশু নির্যাতনকারীদের বিচারের মুখোমুখি করার দাবি জানান। সকালে জাতীয় মহিলা পরিষদ বাগেরহাট শাখার উদ্যোগে জেলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী আয়োজিত এই মানববন্ধনে মহিলা পরিষদের সদস্য ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেন। এদিকে শনিবার ফরিদপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে নুসরাত হত্যার প্রতিবাদ জানান বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। এ সময় নির্যাতনকারীদের বিরুদ্ধে যথাযথ আইন প্রয়োগ না করার কারণে নারীরা দিনের পর দিন নির্যাতনের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন বক্তারা। এছাড়া ঝিনাইদহ, জয়পুরহাট ও কিশোরগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে ফেনীর মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। পুলিশ বাহিনী দেশের আইন শৃঙ্খলা রক্ষার চেয়ে বিরোধী দল দমন পীড়নে ব্যস্ত বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। বিকেলে ফেনীর সোনাগাজী উপজেলার উত্তর চর চান্দিয়া গ্রামে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে গিয়ে কথা বলেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নুসরাতের পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন। এ সময় জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে নুসরাত জাহান রাফির কবর জিয়ারত করেন বিএনপি নেতারা।
কি বলে না, এটাকে আমি রাজনৈতিকভাবে জিনিসটা নিতে চাই না, শুধু বলতে বাধ্য হচ্ছি যে আমাদের পুলিশকে রাজনৈতিক বিরোধী দলকে নিপীড়ন করার জন্য রাখা হয়েছে, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করার জন্য রাখা হয় নাই। যদি আজকে তাই হতো তাহলে পুলিশ বাহিনী যদি আজকে তারা সত্যিকার হতে কর্মক্ষম হতেন, দক্ষ হতেন এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির এমন অবনতি ঘটত। এবার অন্য প্রসঙ্গ। ফেনী দাগনভূঞায় গণপিটুনিতে 4 জন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আহত হয়েছেন আরও একজন। নিহত ও আহতরা ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন আতিয়াস সজল। পুলিশ জানায় শুক্রবার 12 এপ্রিল দিনগত রাত 3:30টার দিকে ফেনীর দাগনভূঞার উপজেলার বাতুভিয়া ইউনিয়নের উত্তর আলেপুর গ্রামের বাগেরহাট এলাকায় ডাকাতি করতে গেলে 5 জনকে গণপিটুনি দেয় এলাকাবাসী। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে ফেনীর আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। পরে সদর হাসপাতালে ভর্তি চিকিৎসাধীন অবস্থায় 3 জন মারা গেছে। প্রথমে 4 জন গণপিটুনিতে আহত আমাদের হসপিটালে আসে। এর মধ্যে 2 জন হচ্ছে স্পট ডেড, একজন হসপিটালে ইমার্জেন্সিতে মারা যায়, আর একজন অবস্থা গুরুতর বিধে আমরা চির মেডিকেল কলেজে রেফার করি। তার আধা ঘন্টা পরে আরেকজন আসেন, ওটার অবস্থা গুরুতর বাট মরে নাই এখনো, গুরুতর বিধে আমরা হায়ার উচ্চতর চিকিৎসার জন্য চির মেডিকেল কলেজে রেফার করি। ডাকাত দলের এক সদস্য জানান তারা সংঘবদ্ধভাবে 7 জন ছিলেন, 2 জন পালিয়ে গেল, 5 জন আটক পরে জনতার হাতে। আতিয়াস সজল, সময় সংবাদ, ফেনী। চট্টগ্রামে চালককে হত্যা করে গাড়ি ছিনতাইয়ের ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সহ 3 জনকে আটক করেছে পুলিশ। গতরাতে নগরীর আকবর শাহ ও কসমোপলিটন এলাকা থেকে তাদের আটক করা হয়। পলাতক রয়েছে আরও একজন। সন্তান হারিয়ে অসহায় এখন বাবা মা। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন বাবা নুরুল আলম। ভাড়ায় গাড়ি চালিয়ে পরিবারের ব্যয় বহন করত নিহত শিমুল। স্বজনরা জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীকে রক্ত দেওয়ার কথা বলে শুক্রবার রাতে সাদা রঙের একটি প্রাইভেট কার ভাড়া করে 4 যুবক নগরীর আকবরশাহ এলাকায় পৌঁছালে গাড়ি চালক নুরুল গনি শিমুলকে শ্বাসরোধে হত্যা করে তারা। পরে লাশসহ গাড়ি নিয়ে পালিয়ে যাবার সময় একটি চাকা ড্রেনে পড়ে যায়। এই সময় এলাকাবাসী তাদের উদ্ধার করতে গেলে হত্যার বিষয়টি জানাজানি হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। গাড়িসহ ইমন এবং জিসানকে আটক করলেও পালিয়ে যায় অপর 2 জন। পরে রাতে নগরীর কসমোপলিটন এলাকা থেকে তাদের আরেক সহযোগী নেওয়াজকে আটক করা হয়। ছেলেটা তো খুব ভালো ছিল, সবে মাত্র 27 দিন আমার এক রিলেটিভের গাড়ি 27 দিন উনি ড্রাইভিং করতেছে। আর ওদের ফাঁসি চাই, আমার ছেলে যেরকম করছে ওদের মৃত্যু যেন এরকম হয়। আমার একটা ছেলে। পলাতক অপরজনকে ধরতে অভিযান চলছে জানিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আশ্বাস দিয়েছে পুলিশ। তারা সুকৌশলে সীতাকুণ্ড এলাকা থেকে প্রাইভেট কারটাকে মেডিকেল যাওয়ার কথা বলে ভাড়া করছে। ভাড়া করার পরে তাদের পরিকল্পনা ছিল ড্রাইভারকে হত্যা করে প্রাইভেট কারটা ছিনতাই করা। তাদের বিরুদ্ধে অনেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এটা কোনো অর্গানাইজড ক্রাইম কিনা বা তারা কোনো সংঘবদ্ধ তাদের আরও জড়িত আছে কিনা এটা একটু সময় লাগবে, তদন্তের সাথে ইনশাল্লাহ বেরিয়ে আসবে। বাবা মায়ের একমাত্র ছেলে নিহত শিমুলের বাড়ি সীতাকুণ্ডের আমিরাবাদ। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। চলন্ত বাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় গ্রেফতার বাস চালককে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বিকেলে মহানগর হাকিম সারোয়ার আলম এ সংক্রান্ত আদেশ দেন। চালক বিপ্লবকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। এর আগে গত রাতে নগরীর অক্সিজেন এলাকা থেকে অভিযুক্ত চালক বিপ্লব দেবনাথকে গ্রেফতার করা হয়। এ সময় জব্দ করা হয় মিনিবাসটি। পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে নগরীর নিউ মার্কেট এলাকায় নামতে গেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ওড়না দিয়ে পেঁচিয়ে আটকানোর চেষ্টা করে। পরে স্টেশন রোড এলাকায় চলন্ত গাড়ি থেকে লাফিয়ে পড়ে রক্ষা পায় সে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যৌন হয়রানির অভিযোগ করে একটি পোস্ট দেওয়ার পর বিষয়টি আলোচনায় আসে। এরপর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় পুলিশ। ঘটনার সময় যারা আগে পরে গাড়িতে ছিল তাদের সবাইকে আমরা জিজ্ঞাসাবাদ
করেছি, গতকালকে রাত্রে করেছি। ড্রাইভারকে আমাদের জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে, বাট যেহেতু আরও একজন আসামি এখনও পালাতক, তদন্তের বিস্তারিত বিষয়টি বলছি না। তবে আমরা এই ব্যাপারে খুবই সক্রিয়, যাতে প্রকৃত অন্য আসামি যে আছে তাকে আইনের আনতে পারি। বাংলার সময় আরও থাকছে। উৎসবের রং ৩ পার্বত্য জেলায়। আনন্দমুখর পরিবেশে বান্দরবনে বৈশাখী উৎসব, বার্মা সহ ১১ সম্প্রদায়ের বর্ণাঢ্য র্যালি। আবারও চৈত্র সংক্রান্তির আয়োজনের খবর। এই মুহূর্তে সিলেটের সুরমা নদীর পাড়ে আছেন রিপোর্টার ইকরামুল কবির। চৈত্র সংক্রান্তি ও বাংলা বর্ষবিদায়ের খবর জানতে চলে যাচ্ছি তার কাছে। ইকরাম, ধন্যবাদ রাব্বি। কিছু সময় আগে 1425 বাংলাকে বিদায় জানানো হলো সূর্য ডুবার মধ্য দিয়ে, এবং তারপরেই 1426 বাংলা নববর্ষকে বরণ করার জন্য এখানে আয়োজন করা হয়েছে। বিকেল 5টা থেকে আয়োজন চলছে। সম্মিলিত নাট্য পরিষদ ষষ্ঠবারের মতন এই সুরমা নদীর পাড়ে কিন ব্রিজের নিচেই যে এই আলী আমজাদের যে ঘড়ি, সব কিছু মিলিয়ে একটি ঐতিহ্যবাহী এই এলাকায়, সেই এলাকাতেই এই আয়োজনটি করে থাকে। ষষ্ঠবারের মতন এই আয়োজন করেছে, এবং এখানে 8টি সংগঠন তাদের ধারাবাহিকভাবে তাদের পরিবেশনা করে থাকবে। এখানে এই আয়োজন দেখার জন্য সমাজের বিভিন্ন জায়গা থেকে সামাজিক সাংস্কৃতিক পেশাজীবী সংগঠনের বিভিন্ন নারী পুরুষ এবং শিশুরা এখানে জড়ো হয়েছে তাদের অনুষ্ঠান দেখার জন্য। এবং কিছু সময় পরেই এই যে নতুন বর্ষকে বরণ করার জন্য একটি আনুষ্ঠানিকতা হবে এখানে, এবং মঙ্গল প্রদীপ জ্বালানোর মধ্যে দিয়ে নতুন বছরকে বরণ করে নিবে সম্মিলিত নাট্য পরিষদ এই জায়গাটিতে। এবং বলে রাখা প্রয়োজন যে শুধু এই জায়গায় নয়, এখন বেশ কয়েকটি জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, এবং আগামীকাল সকাল থেকে যে নতুন বছরের প্রথম দিনের সূর্য ওঠার সাথে সাথে বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন তাদের প্রচারণা বা তাদের বিভিন্ন শোভাযাত্রা, বিভিন্ন মঙ্গল শোভাযাত্রা চালাবে। তারই প্রস্তুতি আজকে আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, এবং আগামীকাল সকাল থেকেই বিভিন্ন জায়গায় তাদের উপস্থাপনা হবে। বৈশাখী উপলক্ষে মেলার আয়োজন করা হয়েছে, বিভিন্ন শোভাযাত্রা হবে, এবং প্রত্যেকটি জায়গায় পাড়া মহল্লায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবং নতুন কাপড় পরে আজকে আমরা দেখেছি বিভিন্ন বিপণী বিতান এবং শপিং মলগুলোয় উপচে পড়া ভিড়। এখন আমরা দেখেছি যে মানুষ নতুন কাপড় পরে আগামীকালকে যেই অনুষ্ঠানগুলো আছে অনুষ্ঠান মেলায় তারা যোগদান করবে। এই জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছেন আগামী দিনটির, এবং আগামী দিনটি ভালো যাবে। আকাশের অবস্থা তবে তেমন ভালো নয়, তবে আশা করছেন আগামী দিনটি ভালো যাবে, এবং আগামী দিনটি ভালো যাওয়ার সাথে সাথে একটি নতুন বছরে সবার জীবনে আনন্দ বয়ে আনবে এবং খুশির বার্তা বয়ে আনবে, এমনটি অপেক্ষা করছেন সবাই। রাব্বি, এই ছিল সিলেটের বর্ষ বিদায় এবং বর্ষবরণের অনুষ্ঠানের সবশেষ খবর। চৈত্র সংক্রান্তির খবর জানাতে সিলেট থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার ইকরামুল কবির। রমজানকে সামনে রেখে চাহিদা বাড়তে থাকায় অস্থির হতে শুরু করেছে দেশের ভোগ্যপণ্যের বাজার। আন্তর্জাতিক বাজার স্থিতিশীল থাকার পরও চাহিদা বাড়ার অজুহাতে ছোলা, চিনি এবং পেঁয়াজের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। তবে গেল কয়েক সপ্তাহের মতো চলতি সপ্তাহেও কমছে সব ধরনের ভোজ্য তেলের দাম। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বছরের অন্যান্য সময় তেমন চাহিদা না থাকলেও শুধুমাত্র রমজান মাসে দেশে ছোলার চাহিদা 70 থেকে 80 হাজার মেট্রিক টন। চাহিদা অনুযায়ী বিদেশ থেকে ছোলা আমদানিও হয়েছে। এমনকি ছোলাবাহী আরও কয়েকটি জাহাজ বন্দরে অবস্থান করছে। তারপরও বাড়ছে ছোলার দাম। এটা 65 টাকা ছিল, এখন এই ছোলা 65 টাকা আটা না। সরবরাহ ঘাটতির অজুহাতে চিনির দামও বেড়েছে। রমজান মাসে 2.5 থেকে 3 লাখ মেট্রিক টন চিনির চাহিদা থাকে, কিন্তু মিল থেকে বাজারে চিনি আসার ধীরগতির কারণে দাম বাড়ছে বলে দাবি ব্যবসায়ীদের। সরবরাহ যদি স্বাভাবিক না থাকে তাহলে ভবিষ্যতে কিন্তু চিনির দাম আরও বাড়বে। এদিকে আন্তর্জাতিক বাজারে গত এক সপ্তাহে সয়াবিন তেলের বুকিং রেট কমেছে অন্তত $20, যে কারণে দেশের বাজারে সব ধরনের ভোজ্য তেলের দাম মনপ্রতি 20 থেকে 30 টাকা কমেছে। আমরা সয়াবিন বিক্রি করতেছি 240 টাকা থেকে 45 টাকা, পাম অয়েল বিক্রি করতেছি 2000 টাকা থেকে 2005 টাকা, আর সুপার ফার্ম বিক্রি করতেছি 2150 টাকা থেকে 60 টাকা। গত সপ্তাহে প্রতি কেজি পেঁয়াজ 8 টাকা দরে বিক্রি হলো, এ সপ্তাহে 2 টাকা বেড়ে 20 টাকায় বিক্রি হচ্ছে। আদা ছিল 72 টাকা, এখন 70 টাকা, আর পেঁয়াজ রসুনের দাম ছিল 84, এখন 82, 80 টাকা এরকম। চট্টগ্রামের খাতুনগঞ্জ কেন্দ্রিক 15 থেকে 20 জন আমদানিকারক এসব ভোগ্যপণ্য আমদানি করেন। বাংলাদেশে ভোগ্যপণ্যের দাম বাড়াতে সুনির্দিষ্ট কোনো কারণের দরকার হয় না, শুধুমাত্র অজুহাত দাঁড় করাতে পারলেই হয়।
যেমন গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে এসে শুধুমাত্র অজুহাত দেখিয়ে দাম বাড়ানো হয়েছে ছোলা, চিনি এবং পেঁয়াজের। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করে কৃষক পর্যায়ে তার সুফল পৌঁছে দিতে মিনি সাইলো তৈরি করার কথা জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। দুপুরে নওগাঁর পোরশা উপজেলা চত্বরে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। কৃষকেরা যেন গোডাউনে ধান দিতে গেলে এটা শুকাই নাই, ময়েশ্চার, তারপরে ওই বালু আছে, ফরেন মেটার আছে ইত্যাদি বলে যেন ফেরত না দেয়। আমরা সেই চিন্তা করে ধান যে সমস্ত এলাকায় বেশি হয় ধান কেনার জন্য আমরা স্টিল সাইলো, তার সাথে ডায়ার মেশিনারি স্টিল সাইলো তৈরি করার প্রকল্প গ্রহণ করেছে। রাঙামাটির বাঘাইছড়িতে নির্বাচনী সহিংসতায় ৮ জন নিহতের ঘটনায় অস্ত্রসহ একজনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। গতরাতে বান্দরবনের রাজবিলা থেকে তাদের গ্রেফতার করা হয়। সকালে পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। গ্রেফতারকৃত রঞ্জিত চাকমার বাড়ি রাঙামাটির পানছড়ি এলাকায়। পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজবিলার একটি রাবার বাগানে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় রঞ্জিত চাকমাকে গ্রেফতার করা হয়। সেখানে তল্লাশি চালিয়ে একটি এলজি বন্দুক উদ্ধার করা হয়। গত 18 মার্চ উপজেলা পরিষদ নির্বাচনের দায়িত্ব শেষে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে 7 জন নিহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও একজন। মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত 5 বাংলাদেশের লাশ নিজ নিজ গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হয়েছে। গতরাতে 5 বাংলাদেশের লাশ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। পরে অ্যাম্বুলেন্সে করে তাদের লাশ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চরভাগল গ্রামে আল আমিনের এবং হাজীগঞ্জ উপজেলার দেবীপুর গ্রামে জানাজা শেষে সোহেল রানার লাশ দাফন করা হয়। এদিকে নোয়াখালীর চাটখিলের উত্তর রামনারায়ণ গ্রামে জানাজা শেষে গোলাম মোস্তফার লাশ দাফন করা হয়। এছাড়াও কুমিল্লার দাউদকান্দিতে রাজীব মুন্সি এবং বরুড়া উপজেলার খোসবাস এলাকায় জানাজা শেষে মহিন উদ্দিনের লাশ দাফন করা হয়। গত 7 এপ্রিল মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি সড়ক দুর্ঘটনায় 5 বাংলাদেশি সহ 11 জন নিহত হন। সাভারে অভিনব কায়দায় গ্যাস সিলিন্ডারে কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য পাচারকালে 2 জনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে মাদক বহনকারী একটি ট্রাক ও শতাধিক গ্যাস সিলিন্ডার। দুপুরে সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার শাহ মিজান শফিউর রহমান এ তথ্য জানান। এ সময় তিনি জানান, চট্টগ্রাম থেকে গাজীপুরের উদ্দেশ্যে যাচ্ছিল গ্যাস সিলিন্ডার ভর্তি একটি ট্রাক। গ্যাস সিলিন্ডারে অভিনব কায়দায় মাদকদ্রব্য পাচার করা হচ্ছে এমন খবরে শুক্রবার বিকেলে সাভারের রেডিও কলোনি এলাকায় একটি ফিলিং স্টেশনের সামনে থেকে ট্রাকটি গতিরোধ করা হয়। পরে তল্লাশি চালিয়ে 46,000 পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রাক চালক সহ 2 জনকে আটক করা হয়। সিরাজগঞ্জের রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পিকআপ ভ্যানের চালক সহ 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 2 জন। দুপুরে ঢাকা ঈশ্বরদী রেল সড়কের খাবারখন এলাকায় এ দুর্ঘটনা হয়। পুলিশ জানায়, গরু বোঝাই একটি পিকআপ জেলার কয়েলগাতি রেল ক্রসিং পার হচ্ছিল। এ সময় মৈত্রী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায় পিকআপটি। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক সূর্য নিহত হন। গুরুতর অবস্থায় 4 জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও 2 জনের মৃত্যু হয়। আশঙ্কাজনক হওয়ায় অপর 2 জনকে জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। দেবতা পুকুরে পূজা অর্চনা ও সাংগ্রাই উৎসবের মধ্য দিয়ে দ্বিতীয় দিনে 3 পার্বত্য জেলায় চলছে পাহাড়ি জনগোষ্ঠীর প্রাণের উৎসব বৈশাখী। চৈত্রের শেষ দিনে আজ পাহাড়িদের মূল বিজু উৎসব। পাচনের আতিথেয়তার ভোজন চলছে পাহাড়িদের ঘরে ঘরে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। উৎসব ঘিরে খাগড়াছড়িতে গ্রামে গ্রামে সুরের ঝংকার, সেই সাথে নৃত্য। বৈশাখীর দ্বিতীয় দিনে ঘরে ঘরে বিজুর আনন্দ। তৈরি হচ্ছে নানা ধরনের খাবার।
ফুল ভাসানো আর মন্ত্রপাঠ করে পুরনো বছরের সব দুঃখ ধুয়ে মুছে সবার মঙ্গল কামনা করেন তরুণ তরুণীরা। গ্রামে গ্রামে উচ্চা আমরা নাচে গান দান সুর দেখা যায়, এরমে আমরা সুখ দেখতেছি। ধর্মীয় ব্যাপার স্যাপার আছে যে এটা প্রতি বছর নিয়ে আমরা এই নৃত্যতা করে থাকি। এটা আমাদের ধর্মীয় দিক থেকে আমাদের উন্নতির অবগতির জন্য আর ঈশ্বরকে সন্তুষ্ট করার নীতি আদর্শ হিসাবে এটা আমরা প্রতি বছর পালন করে থাকি। পুরনো বছরকে বিদায় ও বর্ষবরণ উপলক্ষে বান্দরবান জুড়েই সাংগ্রাই উৎসবের আনন্দ। শনিবার সকালে বান্দরবানের রাজার মাঠ এলাকা থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর। বর্ণিল পোশাকে ব্যানার ফেস্টুন নিয়ে মারমা, চাকমা, ত্রিপুরা, মোরং সহ ১১টি সম্প্রদায়ের মানুষ অংশ নেন শোভাযাত্রায়। শান্তি আছে এবং এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে পার্বত্য চট্টগ্রামবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞ ধন্যবাদ জানাই। একমাত্র তার সুনেতৃত্বের কারণে আজকে পার্বত্য অঞ্চলটা সুখী, সমৃদ্ধি, শান্তি, সম্প্রীতি দিন দিন আমরা দেখতে পাচ্ছি। চৈত্রের শেষ দিনে রাঙামাটিতে অনুষ্ঠিত হয়েছে পাহাড়িদের মূল আয়োজন বিজু। অতিথিদের সাথে ঐতিহ্যবাহী পাঁচন পরিবেশন ও ভোজনের মধ্য দিয়ে কাটে উৎসবের দিনটি। বৈশাখী উৎসব উদযাপনে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের পাশাপাশি পর্যটকদের পদচারণায় মুখর পাহাড়ি জনপদ। রাউজায়ে জাবিদ ঐশী, সময় সংবাদ। এদিকে দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের মহা অষ্টমীর পুণ্য স্নান হয়েছে। সুষ্ঠু শান্তিপূর্ণভাবে উৎসব পালনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদে পুণ্য স্নান করতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। উৎসবের আনন্দ নিমেষেই রূপ নেয় বিষাদে। মহাষ্টমী পুণ্যস্নান করতে গিয়ে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদে ডুবে মৃত্যু হয় রাহুলের। প্রিয়জনকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। স্বজনরা জানান, পুণ্যস্নান করতে নগরীর বড়বাজার এলাকার জুবলি ঘাটে আসে তিন বন্ধু রাহুল, সজীব ও বিকি। নদের মাঝখানে হঠাৎই বালুতলার ড্রেজিংয়ের গর্তে ডুবে যায় তারা। নৌকায় থাকা টহল পুলিশ বিকি ও সজীবকে উদ্ধার করতে পারলেও নিখোঁজ ছিল রাহুল। পরে ফায়ার সার্ভিস গিয়ে লাশ উদ্ধার করে। ডুবতে ছিল এখানে। পরবর্তীতে আমাদের যে নৌকায় যে টহল পার্টি ছিল পুলিশের, তাৎক্ষণিকভাবে তিনজন থেকে আমরা দুজনকে রিকভারি করি। খোঁজাখুঁজি করার পরে একটা অনেক গভীর একটা ড্রেজারের গর্ত পেয়েছি। ড্রেজারের গর্ত ওখানে যখন সার্চ করি আমরা রাহুল নামে একটি ছেলের মরদেহ সন্ধান পাই। এদিকে দেশের বিভিন্ন স্থানে মহাষ্টমীর পুণ্য স্নানে হাজারো মানুষের ঢল নামে। ব্রাহ্মণবাড়িয়ার মন্দিরে মন্দিরে শনিবার ভোর থেকেই চলে ভক্তদের প্রার্থনা। পাপমোচনের আশায় তিতাস নদীতে পুণ্য স্নানে নামেন সনাতন ধর্ম অবলম্বীরা। উৎসবকে ঘিরে নদীর তীর ঘেঁষে বসেছে গ্রামীণ মেলা। প্রতি বছরই আমরা এখানে গঙ্গা স্নান করতে আসি, সবার জন্য প্রার্থনা করি এবং নিজের জন্য প্রার্থনা করি। এখানে আমরা দোকানপাট মেলে বেচা কিনা হয় মোটামুটি ভালোই। সূর্য প্রণামের মধ্য দিয়ে সিরাজগঞ্জে শুরু হয় পুণ্য স্নানের আনুষ্ঠানিকতা। পুণ্য লাভের আশায় যমুনার তীরে ভিড় করেন নানা বয়সী মানুষ। এছাড়া শরীয়তপুর, মানিকগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে নানা আচারের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় মহাষ্টমীর পুণ্য স্নান। ফারিয়া ফারজানা, সময় সংবাদ। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। সূর্যাস্তের মধ্য দিয়ে বিদায় নিল বাংলা বছর 1425। নতুন দিনের আশায় বর্ষবরণে প্রস্তুত সারা দেশ। রমনা বটমূলে ছায়ানটের মহড়া। অধ্যক্ষ সিরাজের নির্দেশ ও নুরুদ্দিনের পরিকল্পনায় নুসরাত হত্যাকাণ্ড। পুলিশের কাছে স্বীকারোক্তি। বোরকা পরাদের মধ্যে ছেলেও ছিল। সংবাদ সম্মেলনে পিবিআই। নুসরাত হত্যার বিচার চেয়ে আজও প্রতিবাদ। এফডিসির সামনে শিল্পীদের মানববন্ধন। সোনাগাজীতে নুসরাতের বাড়িতে বিএনপি নেতারা। শেখ হাসিনা লোটে শেরিং দ্বিপক্ষীয় বৈঠক। ভুটানে চিকিৎসক প্রেরণ। অভ্যন্তরীণ নৌরুট ব্যবহার সহ 5টি সমঝোতা স্মারক সই। এবং এক সপ্তাহ সময় থাকলেও এখনো চূড়ান্ত হয়নি পবিত্র শবে বরাতের তারিখ। নির্ধারণে 10 সদস্যের কমিটি গঠন ইসলামিক ফাউন্ডেশনের। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।